আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতেছেন? জি হুজুর, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবার ফোনগুলো মিউট করে রাখেন, আমরা শুরু করতেছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেই বিষয়ে একটু আলোচনা করব, এরপর ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। তো এখানে আমরা গত ক্লাসে প্রথমে আমরা পড়েছিলাম জসম বা সাকিন। জসম বা সাকিনের অধ্যায় থেকে আমাদের গত ক্লাস শুরু হয়েছিল। এখানে জসম এবং সাকিন দুইটাই একটা বিষয়ের নাম, অর্থাৎ জসম যেই চিহ্নটিকে বলা হয়, সাকিন ওই একই চিহ্নকেই বলা হয়। অর্থাৎ এখানে আপনারা এই যে প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছেন, এখানে বা এবং সিন, বা হরফের নিচে আছে জের এবং সিন হরফের উপরে আছে জসম। এই উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নামই হইতেছে জসম, আর এটার নামই হইতেছে সাকিন, অর্থাৎ একটারই দুইটা নাম। এরপর আমরা জানতে পেরেছিলাম যে জসমযুক্ত হরফ বা সাকিনযুক্ত হরফ কিভাবে পড়তে হয়। এখানে লেখা আছে যে জসমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়িতে হয়, অর্থাৎ যে হরফের উপরে জসম বা সাকিন থাকবে ওই হরফটিকে আগের হরকতের সাথে, আমরা প্রথম শব্দটা দেখলেই বুঝবো যে এখানে দুইটা হরফ আছে, একটি হচ্ছে বা আর একটি হচ্ছে সিন। বা হরফের নিচে হচ্ছে জের আর সিন হরফের উপরে হচ্ছে সাকিন। এখানে আমরা এই যে সিন হরফটাকে আমরা আগের হরকত অর্থাৎ বা হরফের নিচে যে জের আছে এই জেরের সাথে একবার মিলিয়ে পড়ব, বা সিন জের বিস, এইভাবে। এরপরে শব্দ লাম নুন সবর লান, লাম নুন সবর লান। এরপরে শব্দ ফা র সবর ফার, এইভাবে। তো আশা করি আপনারা গত ক্লাসে এই পড়াগুলো খুব ভালো করে পড়ে বুঝেছেন, এবং আপনাদেরকে বাসায় সময় দিয়েছিলাম যে বাসায় আপনারা পড়ে আসবেন, আশা করি পড়ে এসেছেন। এরপর আমাদের এরপরের অধ্যায় ছিল কলকলা। কলকলার অধ্যায় এটাও পড়া ছিল। কলকলার এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা কম্পন সৃষ্টি হওয়া। কলকলা হরফ হচ্ছে পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফ সবাই খুব ভালো করে মুখস্থ করে নেবেন। এখানে যে কলকলা হরফ পাঁচটি বলা হচ্ছে কফ, ত, বা, জিম এবং দাল। এই পাঁচটি হরফ সবাই খুব ভালো করে মুখস্থ করে নেবেন। এরপরে ছিল যে কলকলার নিয়ম, যে আমরা কখন কলকলা করব বা কোন নিয়মে আমরা কলকলা করব। এখানে কলকলার দুইটা নিয়ম লেখা আছে। একটা, যদিও এখানে পুরা একটা সংজ্ঞা লেখা আছে, একটা সংজ্ঞার মধ্যেই দুইটা নিয়ম আছে। দুইটা হবে না, মূলত তিনটেই হবে। এখানে নিয়মটা হচ্ছে যে কলকলার হরফগুলো, এখানে আমরা উপরে যে পাঁচটা হরফ পড়লাম কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফগুলো সাকিন অবস্থায়, অর্থাৎ এই পাঁচটা হরফের উপরে যদি সাকিন থাকে, এখন এই সাকিন এটা এই আগে থেকেই থাকতে পারে, অথবা আরেকভাবে সাকিন হয়, সেটা হচ্ছে যখন আমরা একটা আয়াত শেষ করি
এবং আয়াতের সর্বশেষ যে হরফটা থাকে ওই হরফটা মোটামুটি সবসময় সাকিন হয়ে যায়। যেমন আমরা এই সূরা আল হাবের মধ্যে পড়ি, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। এখানে ওয়ামা কাসাব, কাফ সবর কা, সিন জবর সা, বা সবর বা, এখানে বা হরফের উপরে ছিল জবর, কিন্তু যখনই আমরা বা হরফে গিয়ে থেমে যাচ্ছি তখন ওই বা হরফটা সাকিন হয়ে যাচ্ছে। তো এইভাবে অনেক সময় সাকিন হয়। তো যেখানে আপনাদের যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে সাকিন যেভাবেই হোক, আগে থেকে সাকিন হোক অথবা আপনি থামার কারণে সাকিন হোক, যেভাবেই সাকিন হোক না কেন, সাকিন হলেই কলকলা হরফটা কলকলা করে আপনাকে পড়তে হবে। এটা হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে কলকলা হরফগুলোতে যদি তাসদিদ হয় এবং ওই তাসদিদযুক্ত হরফে থেমে গেলে, অর্থাৎ কলকলার যে হরফটা আমরা পড়তেছি ওই হরফটা আয়াতের শেষে আসতেছে, আসার কারণে আপনি সেখানে গিয়ে থেমে যাচ্ছেন এবং ওই কলকলা হরফের উপরে হয়ে তাসদিদ, তখনও কিন্তু কলকলা করে পড়তে হবে। তো এই হলো মোটামুটি দুইটা নিয়ম। একটা হচ্ছে কলকলা হরফে সাকিন হলে কলকলা করে পড়তে হবে, আর দ্বিতীয়টি হচ্ছে কলকলা হরফের উপরে যদি তাসদিদ হয় এবং আপনি ওই কলকলা হরফের উপরে গিয়ে যদি থেমে যান তাহলে আপনাকে কলকলা করে পড়তে হবে। যেমন এখানে অনেকগুলো উদাহরণ ছিল, হামসা কফ জবর আক, হামসা কফ জবর আক। এখানে কফ হরফের মাখরাজ ছিল যে জিব্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে, আর কফ হরফের সিফাত ছিল কফ এটা মোটা হরফ, কফ এটা শক্ত হরফ। আপনাদের প্রত্যেকটা হরফই যখন আপনারা পড়বেন সেই হরফটার মাখরাজ এবং সিফাত এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। মাখরাজ এবং সিফাত অনুযায়ী হরফটাকে উচ্চারণ করার পরে আপনি কলকলা করবেন। যেমন হামসা কফ জবর আক, এখানে যদি আমি কলকলা না করি তখন তার উচ্চারণ হয় হামসা কফ জবর আক, অর্থাৎ আপনি আক বলে থেমে যাবেন। কিন্তু যেহেতু কফ এটা কলকলা হরফ, এখানে আর থামা যাবে না, একেবারে স্টপ হওয়া যাবে না, বরং প্রতিধ্বনি আসবে। যেমন কোনো একটা শক্ত একটা বস্তু যদি আপনি দেয়ালে নিক্ষেপ করেন, ওই বস্তুটি যেমন দেয়ালে আঘাত করে পরে ফিরে আসে, ঠিক তেমনিভাবে কলকলার হরফটাও তার নির্দিষ্ট মাখরাজ, তার সিফাত সহ উচ্চারিত হয়ে আবার আওয়াজটা ফিরে আসবে। হামসা কফ জবর আক, হামসা ত জবর আত, হামসা বা জবর আব, হামসা জিম জবর আজ, হামসা দাল জবর আদ। এইভাবে এই কলকলার অধ্যায়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া ছিল, সেটা হচ্ছে যে আলিফ হরফের উপরে যদি সাকিন হয় তাহলে কিন্তু ওই আলিফ হরফটা হামসা হয়ে যায়। আমরা আলিফের যে সংজ্ঞা পড়েছিলাম যে আলিফ সবসময় খালি থাকবে, কিন্তু ওই আলিফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ বা সাকিন অথবা তাসদিদ যদি এসে যায় তখন কিন্তু ওই আলিফটার আলিফ থাকে না, তখন সেটা হামসা হয়ে যায়। তো এই হামসার যে উচ্চারণটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, সেই জন্য আমি এটার উত্তরটা আবার বলি। আপনারা হামসার উচ্চারণটা ধাক্কা দিয়ে পড়বেন। হামসার হরফের উপরে যখন সাকিন হবে তখন ওই হামসাটাকে ধাক্কা দিয়ে পড়বেন। যেমন এখানে একটা শব্দ আছে হামসা কফ জের এ ক, প্রথমে কলকলা, এরপর র হামজা জবর র, র হামজাকে গিয়ে ধরে ফেলবে, র, র হামজা জবর র, এ ক র, র হরফে র হামসাকে গিয়ে ধরে ফেলবে, কিন্তু সেখানে কিন্তু কোনো কলকলা হবে না। এখানে র হামসাকে শক্ত করে ধরে ফেলবে, এখানে কলকলা হবে কফ হরফে, আর র হরফে কোনো কলকলা হবে না, কিন্তু র হামসাকে শক্ত করে ধরে ফেলবে। হামসা কফ জের এ ক, র হামজা জবর র, এ ক র, এইভাবে। আচ্ছা, এখন আজকে আমাদের যেই পড়া আমরা সেটা দেখব। আজকে আমাদের শুরু হবে তাসদিদের অধ্যায় থেকে। আজকে আমাদের পড়া শুরু হবে তাসদিদের অধ্যায়। প্রথমে আমরা জানবো তাসদিদের পরিচয়। মূলত তাসদিদ
এই চিহ্নটি দেখতে কীরকম দেখা যায় এবং এই তাসদিদযুক্ত হরফটাকে আমরা কিভাবে পড়ব। আমরা আগে যেমন পড়েছিলাম সাকিনযুক্ত হরফ, এটা আগের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। এখানেও আমরা জানব যে তাসদিদযুক্ত হরফ এটা কিভাবে পড়তে হয় এবং এই তাসদিদযুক্ত হরফটাকে কয়বার পড়তে হবে, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা এখানে জানব। আচ্ছা, এখানে দেখেন প্রথমে লেখা আছে তাসদিদের পরিচয়। 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। এখানে এই তাসদিদের যে চিহ্নটা, এটা উপরের মাথাটা 3টা দাঁতের মতো, এই জন্য এটাকে 3 দাঁত বলা হইতেছে, যে 3 দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলা হয়। এটা আপনারা মোটামুটি একবার দুইবার দেখলেই বুঝবেন, আর যারা আগে থেকে একটু পড়া জানেন আপনারা তো তাসদিদটাকে আগে থেকেই চিনবেন। তাহলে এখানে লেখা আছে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়, এখানে এই চিহ্নটা দেওয়া আছে। এরপর লেখা আছে তাসদিদযুক্ত হরফকে 2 বার উচ্চারণ করতে হয়, অর্থাৎ যেই হরফের উপর তাসদিদ থাকবে ওই হরফটাকে আমাদের 2 বার উচ্চারণ করতে হবে। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, প্রথমবার আমরা ওই তাসদিদযুক্ত হরফটাকে পড়ব আগের হরকতের সাথে। আমরা দেখব যে যেই হরফের উপরে তাসদিদ আছে ওই হরফটির আগের হরফের মধ্যে কি হরকত আছে। যদি জবর থাকে তাহলে ওই জবরের সাথে তাসদিদযুক্ত হরফটাকে প্রথমবার মিলাবো। যদি জের থাকে তাহলে জেরের সাথে মিলিয়ে পড়ব। যদি পেশ থাকে তাহলে আগের হরকতের ওই পেশের সাথে আমরা তাসদিদযুক্ত হরফটাকে মিলিয়ে পড়ব। এটাই বলা হয়েছে যে প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, প্রথমবার আমরা তাসদিদযুক্ত হরফটাকে আগের হরকতের সাথে মিলাবো। দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, দ্বিতীয়বার আমরা ওই তাসদিদযুক্ত হরফের উপরে যে হরকত থাকবে, চাই সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, অথবা 2 জবর 2 জের 2 পেশ, যেটাই হতে পারে, ওইটার সাথে আমরা মিলিয়ে পড়ব। তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী প্রথম শব্দটা একটু পড়ি। দেখেন এখানে প্রথম যে শব্দটা লেখা আছে, প্রথমে লেখা আছে র এবং বা। প্রথম শব্দের মধ্যে 2টা হরফ, র এবং বা। প্রথম শব্দে 2টি হরফ, র এবং বা। এখানে র হরফের উপরে আছে জবর, আর বা হরফের উপরে আছে তাসদিদ, এর উপরে আছে জবর। তাহলে আমরা এই তাসদিদযুক্ত হরফটা অর্থাৎ বা হরফকে আমরা আগের হরকতের সাথে মিলিয়ে পড়ব। প্রথমবার আমরা তাসদিদযুক্ত হরফ অর্থাৎ বা হরফটাকে আগের হরকতের সাথে মিলিয়ে পড়ব। আগের হরফের উপরে হরকত হচ্ছে জবর, এই জবরের সাথে তাসদিদযুক্ত হরফটাকে প্রথমবার মিলিয়ে পড়ব। র বা জবর, র বা জবর রব। এখানে র বাকে শক্ত করে ধরে ফেলবে। এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে আমরা যেই কলকলা হরফগুলো পড়লাম, 5টা হরফ, কফ, ত, বা, জিম, দাল, ওই 5 হরফের উপরে শুধুমাত্র সাকিন অবস্থায় কলকলা হয়। শুধুমাত্র সাকিন অবস্থায় কলকলা হবে। যদি তাসদিদ এসে যায় ওই হরফগুলোতে, কলকলা হরফগুলোতে যদি তাসদিদ আসে তাহলে সেখানে ওয়াকফ করলে বা থামলে কলকলা হবে, আর যদি না থামেন তাহলে সেখানে কিন্তু কোনো কলকলা হবে না। এখানে আমরা যেই শব্দটা পড়তেছি এটা কিন্তু শুধু একটা শব্দ, এখানে আমরা ওয়াকফ কোনো কিছু করতেছি না, এই জন্য এখানে কোনো কলকলা হবে না। এটা সবাই মনে রাখবেন যে কলকলা হরফের উপরে সাকিন হলে কলকলা হয়, কিন্তু তাসদিদ হলে তার সাথে শর্ত হচ্ছে যে সেখানে আপনাকে ওয়াকফ করতে হবে বা থামতে হবে, আর থামতে হলে পুরো একটা বাক্য লাগবে। যেহেতু এগুলো সব শব্দ, এখানে থামার কোনো অপশন নেই, এই জন্য এখানে কলকলা হবে না। সবাই কি বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা এখানে কি কলকলা করব কিনা, র বা সবর রব বা সবর বা, রব বা, এখানে কলকলা হবে কিনা? না, এখানে কোনো কলকলা হবে না। এর কারণ হচ্ছে কলকলা এর জন্য শর্ত হইতেছে সাকিন হওয়া। এখানে বা হরফ কিন্তু এটা সাকিন না, এটা তাসদিদ। বা হরফের উপর এটা তাসদিদ।
তাহলে আমরা তো আগেও পড়েছি যে তাসদিদ হলে কলকলা হয়। হ্যাঁ, সেখানে একটা শর্ত ছিল যে ওই তাসদিদযুক্ত হরফের উপরে আপনাকে গিয়ে থেমে যেতে হবে, থেমে গেলে কলকলা হবে। এখানে কিন্তু শুধু শব্দ, এগুলো থামার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এখানে থামানো বা মিলানোর কোনো সম্পর্ক নেই, এখানে এগুলো সব শুধু শব্দ, এই জন্য এখানে কোনো কলকলা হবে না। তাহলে আমরা কিভাবে পড়ব? র বা আসবর রব, এখানে র বাকে শক্ত করে ধরবে, বা আসবর বা রব বা, আমি আবার পড়তেছি, র বা আসবর রব, বা আসবর বা রব বা। দেখেন এরপরে শব্দটা তা বা আসবর তাব, বা আসবর বা তাব বা। এরপরে শব্দ সদ, সদ এটা মোটা হরফ, এটা সিনের মতো চিকুন হবে না। সদ বা সবর সব, বা সবর বা সব বা। এরপরে শব্দ মিম দাল সবর মাদ, দাল সবর দা, মাদ্দা। এরপরে শব্দ আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন দাল সবর আদ, দাল সবর দা, আদা। তাহলে আমরা এখানে 5টা শব্দ পড়লাম, 5টা শব্দের উপরেই তাসদিদ ছিল, এগুলো আমরা এখন পড়লাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে তাসদিদের আলোচনাটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি। তাহলে এখানে আমরা প্রথমে জানলাম যে তাসদিদের পরিচয়, এরপর আমরা জানলাম যে তাসদিদযুক্ত হরফ কীভাবে পড়তে হবে। তাসদিদের পরিচয় তো এখানে বলল যে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এরপর ছিল তাসদিদযুক্ত হরফ আমরা পড়ব। তাসদিদযুক্ত হরফকে 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, অর্থাৎ আগে যে হরকত থাকবে ওই হরকতের সাথে আমরা প্রথমবার পড়ব। দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, দ্বিতীয়বার আমরা ওই তাসদিদযুক্ত হরফের উপরে যেই হরকত থাকবে, চাই সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, ওই হরকতের সাথে মিলিয়ে পড়ব। আচ্ছা, এরপর এখানে একটা লেখা আছে যে উল্লেখ্য যে হরকতের পরে নুন বা মিম হরফের তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। আমাদের এখানে গুন্নার আলোচনাটা আমরা সামনে আসব, আর কয়েকটা পৃষ্ঠা পরে ইনশাল্লাহ আসবে, সেখানে আমরা গুন্নার বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এখানে যেহেতু নুন এবং মিম হরফের উপরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এই জন্য এখানে আপনাদেরকে সাধারণভাবে শুধু এটা বোঝানো উদ্দেশ্য যে অনেক শব্দের মধ্যে এখানে আসবে, এখানে অনেকগুলো শব্দ আসবে যেই শব্দগুলোতে তাসদিদ থাকবে, নুন এবং মিম হরফের উপরে তাসদিদ থাকবে, তখন গুন্না করে আমরা পড়ব। তো গুন্না করে পড়লে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে কেন আমরা গুন্না করতেছি। এই জন্য এখানে একটু লিখে দেওয়া যে হরকতের পর, হরকত তো আমরা আগেই পড়লাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের পরে নুন এবং মিম হরফের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। গুন্না অর্থ হচ্ছে ওই নুন, তাসদিদযুক্ত নুন এবং মিম হরফকে, তাসদিদযুক্ত নুন এবং মিম হরফকে আমরা নাকের ভিতরে নিয়ে গুনগুনিয়ে পড়াকে গুন্না বলা হয়। এটার উদাহরণ যখন আসবে তখন আপনাদেরকে আমি আবার বুঝিয়ে দেব। এখন আমরা শব্দগুলো দেখি। আচ্ছা, এরপরে দেখেন তাসদিদযুক্ত হরফগুলোর এখানে শব্দগুলো দেখেন। হা, হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। এখানে কফ জবর কা হবে না, কফ জবর ক, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। আর এখানে প্রথম হরফ হচ্ছে হা, এটা হচ্ছে জিমের মতো হা। হা বলার সময় হায়ের আওয়াজ হবে, সাথে সাথে মুখ থেকে যে বাতাসটা বের হবে ওই বাতাসের একটা শব্দ হবে। আচ্ছা, হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। এরপর কাফ লামপেশ কুল, লামপেশ লু, কুল্লু। এখানে আসছে কাফ, কাফ হরফটার মাখরা ছিল জিহ্বার গোড়া থেকে একটু উপরের দিকে এসে, একদম জিহ্বার গোড়া না, জিহ্বার গোড়া থেকে একটু উপরের দিকে এসে তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। কাফ লামপেশ কুল, লামপেশ লু, কুল্লু।
যেহেতু উপরে পেশ আছে এই জন্য ঠোঁট গুল করে পড়বেন কুল্লু। এরপরে শব্দ সিন র আছে সির র সবর র সির র, এখানে র হরফটা মোটা হবে, মোটা করে পড়বেন সির র। এরপরে শব্দ শিন, আওয়াজটা অনেক বড় হবে শিন র সবর সার র সবর র সার র। এরপরে শব্দ মদ, মোটা করে মদ র পেশ দুর র দুই পেশ রুন দুরুন। এরপরের লাইন হা বা সবর হাব বা দুই সবর বান হাব্বান হা। দেখেন আমার মুখ থেকে যে বাতাস বের হচ্ছে, বাতাসের আমি শব্দ করে পড়তেছি হা বা সবর হাব বা দুই সবর বান হাব্বান। এরপরে শব্দ দাল, শক্ত হরফ দাল কাফ সবর দাক কাফ দুই সবর কান দাক কান, এখানে কাফ দুই সবর কান দাক কান। এরপরে শব্দ সদ, সদ এটা মোটা হরফ সদ ফা সবর সফ ফা দুই সবর ফান সফ ফান সফ ফান। ফা হরফ এটা বাতাস বের করে আপনাকে উচ্চারণ করতে হবে সফ ফান সফ। আপনি দেখেন আমার উপরের যেই দুই দাঁত আছে ওই দুই দাঁতের অগ্রভাগ নিচে ঠোঁটের পেটের সাথে লাগতেছে, ওটা মাঝখানে লাগতেছে সফান সফান। এরপরে শব্দ শিন কফ সবর শাক কফ দুই সবর কন শাক কন। এরপরে শব্দ ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও দাল পেশ উদ দাল দুই সবর দান উদ্দান উদ্দান। এরপরে শব্দ ওয়াও লাম সবর ওয়াল, ঠোঁট গোল করে ওয়াল লামিয়া সবর লাই ওয়াল্লাই লামসের লি ওয়াল্লাইলি ওয়াল, ঠোঁট গোল করে পড়বেন ওয়াল্লাইলি। এরপরে শব্দ ওয়াও তা সবর ওয়াত তায়াসের তি ওয়াত্তি, এখানে তায়াসের তি একালিপ টেনে পড়তে হবে, এটা এখানে মদ হচ্ছে। এই মদের আলোচনা বা টেনে পড়ার আলোচনাটা সামনে আসবে, এর অধ্যায় সামনে আসবে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এখানে শুধু একটু জেনে রাখেন যে এখানে টেনে পড়তে হবে ওয়াও তা সবর ওয়াত তায়াসের তি ওয়াত্তি নুনসের নি ওয়াত্তিনি। এরপরে শব্দ বা দালসের বিদ দালিয়াসের দি বিদ্দি নুনসের নি বিদ্দিনি। এখানে আমরা যে শব্দগুলো পড়তেছি এই শব্দগুলোর মধ্যে দেখেন বায়ের পরে আলিফ আছে, এরপরে লাম আছে, এগুলো শুধু লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না। এরকম আরও অনেক শব্দ আসবে যে শব্দগুলোর মধ্যে আমরা দেখব যে এরকম কিছু হরফ থাকবে, ওয়াও থাকবে, লাম থাকবে, আলিফ থাকবে, এগুলো শুধু লেখার মধ্যে আছে কিন্তু পড়ার মধ্যে আসবে না, উচ্চারণ হবে না কিন্তু লেখার মধ্যে থাকবে। বা দালসের বিদ দালিয়াসের দি বিদ্দি নুনসের নি বিদ্দিনি। এরপরে শব্দ বালামসের বিল বালামসের বিল হা কফ সবর হাক বিল হাক কফসের কি বিল হাক কি কি, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে বিল হাক কি। এরপরে শব্দ লামসের লি র বা সবর রব, এখানে র মোটা হবে র বা সবর রব লি রব বাসের বি লি রব বি হা খারাসের হি, এই হা একদম বাতাস ছেড়ে দিয়ে পড়বেন লি রব বি হি। এরপরের লাইন মিম র সবর মার র সবর র মার র, এখানেও র হরফ মোটা হবে তা দুই সবর। জি বলেন। এই যে খারা জবর সরি খারা জবর মানে খারাজের যেখানে আছে এটা কি আপনার উচ্চারণ করতে কোনো পার্থক্য হবে না শুধু জেরের মতো স্বাভাবিক উচ্চারণ হবে?
জেরের মতো স্বাভাবিক উচ্চারণ হবে, কিন্তু একালিপ টেনে পড়তে হবে। আহ, এখানে মানে খারা জবর খারাজের উল্টা থাকলে পেশ। একালাইপ টানতে হবে শুধু। হ্যাঁ, খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালিপ টেনে পড়তে হয়। এখানে শুধু ওই টানটাই একটু পার্থক্য, টান ছাড়া আর কোনো পার্থক্য নেই। জি হ্যাঁ, এইগুলোর অধ্যায় সামনে আসবে, এগুলোর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমরা করব এবং আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। এবং আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা আগে পড়ছেন অথবা অন্য কোথাও অনলাইনে ক্লাস করতেছেন, দেখবেন সেখানে কিন্তু এই যে মদের আলোচনা, গুন্নার আলোচনাগুলো অনেক বড় করে আপনাকে পড়াবে, ঠিক আছে, অনেক বিস্তারিত অনেক কিছু বুঝাবে। কিন্তু আমরা চেষ্টা করব যে যতটুকু পারা যায় অল্পর মধ্যে আপনাকে যেন পুরোটা বুঝাই দিতে পারি। আপনি অল্প পড়লেই দেখবেন পুরোটা বুঝে যাবেন। আমরা যেভাবে পড়াই এখানে অল্প একটু পড়লেই আপনি পুরোটা বুঝবেন, এইভাবে আপনাদেরকে বোঝানো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে দেখি মিম র সবর মার, র সবর র, মার র, তা দুই সবর তান, মার র তান। এরপরে শব্দ তা ওয়াও সবর তাও, ওয়াও হরফ ঠোঁট গুল করে পড়বেন, তা ওয়াওকে ধরে ফেলবে, তাও অর্থাৎ ঠোঁট গুল করে ফেলবেন। ওয়াও আলিফ সবর ওয়া, তাও ওয়া, বা দুই সবর বান, তাও ওয়া বান, তাও ওয়া বান। এরপরে শব্দ গইন সিন জবর গস, মোটা করে পড়বেন। সিন আলিফ সবর সা, হুজুর এখানে ও আলিফ কেন ফসছেন? ওখানে তো আলিফের উপর তো জজম নাই। জসম নাই দেখেই তো আলিফ পড়তেছি, জসম থাকলে তো এটা আলিফ বলতাম না, তখন সেটা হামজা হয়ে যেত, বুঝতেছেন? আলিফ হরফটা যতক্ষণ পর্যন্ত এটা খালি থাকবে, অর্থাৎ তার উপরে জবর জের পেশ সাকিন তাসদিদ, দুই জবর দুই জের দুই পেশ কোনো কিছুই না আসবে, তার যে আকৃতি ওই আকৃতিতে একেবারে খালি থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা আলিফ থাকবে। আর যখনই এর উপরে জবর জের পেশ সাকিন তাসদিদ কিছু এসে যাবে, তখন আর সেটা আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে, বুঝতেছেন? আচ্ছা, আমরা এরপরে শব্দটা দেখি গইন সিন জবর গস। হ্যাঁ, আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে, না বুঝে থাকলে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। গইন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, অফ দুই জবর কন, গস সা কন। এরপরে শব্দ ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা দুই জবর বান, ওয়াহ হা বান, বাতাস একবারে ছেড়ে দিয়ে, গুলহা বাতাস ছেড়ে দিয়ে পড়বেন, ওয়াহ হা বান। এরপরে শব্দ সা জিম জবর সাজ, জিম আলিফ জবর যা, সাজ্জা, জিম দুই জবর জান, সাজ্জা জান। এরপরের লাইন সিন জিম পেশ সুদ, জিম সের জি, সুজি, রতা সবর রথ, র মোটা হবে, সুজি রথ। এরপরে শব্দ সিন আইন পেশ সো, আইন সের ই, সো ই, সিন আইনকে শক্ত করে ধরে ফেলবে এবং আইন হরফের যে মাখরাজ কণ্ঠনালীর মধ্যখান, ওখান থেকে উচ্চারণ করবেন। সিন আইনকে ধরেই কণ্ঠনালীর মধ্যখানে চলে যাবেন। সিন আইন পেশ সো, আইন সের ই, সো ই, রতা সবর রত, সো ই রত। সিন যখনই আইনকে ধরে ফেলবে, সাথে সাথে আপনি আইনের মাখরাজে চলে যাবেন, সো ই রত। এরপরে শব্দ আইন ত পেশ ও, ত সের তি, ত মোটা করে, অতি, অতি, এখানে ত মোটা হবে, অতি। আর যদি এটা তা হইতো তাহলেও এখানে উচ্চারণটা হবে অতি। দেখেন দুইটা হরফেরই পার্থক্য আছে। প্রথমে ত, অতি, তুই, আর তা হলে অতি, অতি। দুইটা হরফের উচ্চারণের পার্থক্য বুঝতেছেন? জি হুজুর, হ্যাঁ, বুঝতে পারছি। একটু খেয়াল করে দেখেন, ত হরফটা মোটা হবে, অতি,
মুখ ভরে করবেন, মুখ ভরে উচ্চারণ করবেন। অতি, আর তা একদম চিকুনভাবে, মুখ ভরবে না। অতি, অতি, লাম তা সবর লাত, অতি লাত। আচ্ছা, এরপরে শব্দ সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, ইয়া সে রি, সুই, রতা সব রত, সুই রত। এরপরে শব্দ কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াওকে ধরবে, ঠোঁট গোল করে ফেলবেন। যখনই কাফ ওয়াওকে ধরতেছে তখনই গোল করবেন। কুই, কাফ ওয়াও পেশ কু। প্রথমত এখানে কাফ হরফের উপরেই আছে পেশ, আর আমরা জানি যে পেশের উচ্চারণটা ঠোঁট গোল করে করতে হয়। এরপর আবার কাফ ও ওয়াওকে ধরতেছে, এখন তো আপনাকে অবশ্যই ঠোঁট গোল করতে হবে। কুই, ওয়াওসের উই, কুই, রতা সবর রত, কুই রত। এখানে এই শব্দটাকে অনেকে কুই রত বলে, কুই না, কুই, কুই, কুই রত। আচ্ছা, এরপরে শব্দ দেখেন জা সবর জা, কাফিয়া সের কি, জাকি, ইয়া সবর ইয়া, জাকিয়া, তা দুই পেশ তুন, জাকিয়াতুন। এরপরে শব্দ বা সবর বা, বা সবর বা, র ইয়া সের রি, বারি, ইয়া সবর ইয়া, বারিয়া, তা দুই পেশ তুন, বারিয়াতুন। এরপরে শব্দ জিম নুন সবর জান, নুন সবর না, জান্না, তা দুই পেশ তুন, জান্নাতুন। এরপরে শব্দ মিম সবর মা, হা বা সবর হাব, মা হাব, বা সবর বা, তা দুই পেশ তুন, মা হাব্বাতুন। এরপরে শব্দ ওয়াও নুন সবর ওয়ান, ঠোঁট গোল করে, নুন আলিফ, নুন সবর না, ওয়ান না, হা আলিফ সবর হা, র সে রি, ওয়ান না হারি। এরপরে লাইন মিম কাফ সবর মাক, প্রথমে মিম কাফকে ধরবে, কাফিয়া সের কি, এরপরে কাফ আবার ইয়াকে ধরবে, মাক্কি, ইয়া দুই পেশ ইউন, মাক্কি ইউন। দেখেন মিম কাফকে ধরতেছে, কাফ আবার ইয়াকে ধরতেছে, মাক্কিয়ুন, মাক্কিয়ুন। এরপরে শব্দ মিম হা সবর মাহ, দালিয়া সের দি, মাহ দি, ইয়া দুই পেশ ইউন, মাহ দি ইউন। এরপরে শব্দ দাল র পেশ দুর, র ইয়া সের রি, দুর রি, ইয়া দুই পেশ ইউন, দুরিয়ুন। এরপরে শব্দ তা সবর তা, মিম নুন সবর মান, তামান, নুন খারা সবর না, তামান না। মিম পেশ মু, আইন লাম সবর আল, মু আল, লাম সবর লা, মু আল্লা, মিম দুই পেশ মুন, মু আল্লামুন। জিম সবর যা, হা নুন সবর হান। এই যেখানে দেখেন নুন হরফের উপরে তাসদিদ, এর আগেও কয়েকটা গিয়েছে আমি খেয়াল করি নাই, কিন্তু গুণনা করে ফেলেছি। এই যে নুন হরফের উপরে তাসদিদ, এটা আপনাদেরকে বলেছিলাম যে হরকতের পর, হরকত তো আমরা জানি এক সবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের পরে যদি নুন এবং মিম হরফের উপরে তাসদিদ হয় তাহলে আমাদেরকে সেখানে গুণনা করে পড়তে হবে। এখানে হা হরফের উপরে হইতেছে জবর, অতএব জবর এটা হরকত, হরকতের পরে এসেছে নুন হরফের উপরে তাসদিদ, এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে। সবাই বুঝতেছেন? জি হুজুর। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, দেখেন জিম সবর যা, হা নুন সবর হান, জাহান, নুন সবর না, জাহান্না, মিম পেশ মু, জাহান্নামু। এরপরে শব্দ হামজা র সবর আর, র হা সবর রহ, আর রহ, মিম খারা সবর মা, নুন পেশ নু, আর রহমানু,
আর রহমানু। হামসা নুন সাবর আন, নুন সাবর না, আন্না। বা ইয়াসের বি, ইয়া পেশ ইউ, আন্না বি ইউ। হামসা নুন সাবর আন, নুন জিম সাবর না যে, জিম হরফের উপর সাকিন কলকলা হবে, আন্না যে। মিম পেশ মু, আন্না যে মু। ওয়াও নুন সাবর ওয়ান, ঠোঁট গোল করে, নুন আলিফ সাবর না, ওয়ান না। সিন পেশ সু, ওয়ান না সু। মিম পেশ মু, মিম দাল সাবর মাদ, মু মাদ। দাল সাবর দা, দাল সাবর দা, মু মাদ দা দা। এখানে দাল দুইটা, তা দুই সের তিন, মু মাদ দা দা তিন। মিম পেশ মু, কাফ র সাবর কার, মুকার র সাবর র, মুকার র। মিম সাবর মা, তা দুই সের তিন, মুকার র মা তিন। মিম পেশ মু, ত হা সাবর তহ, মু তহ হা সাবর হা, র সাবর র, মু তহ হা র, মু তহ হা র। তা দুই সের তিন, মু তহ হা র তিন। এরপরে শব্দ জিম নুন সের জিন, নুন সাবর না, জিন না। এই যে আমি জিন বলার সময় আওয়াজটাকে নাকের ভিতরে নিয়ে গুনগুনিয়ে পড়তেছি, এটাই হচ্ছে গুন্না। জিন না, তা দুই পেশ তুন, জিন না তুন। এরপরে শব্দ হামসা লাম সাবর আল, মিম সা পেশ মুজ, আল মুজ। জা মিম সাবর জাম, হরকতের পর মিম হরফে তাসদিদ আসতেছে, এই জন্য এখানে গুন্না হচ্ছে। আল মুজাম, মিম সের মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। এরপরে শব্দ দেখেন র বা সবর রব, বা সের বি, রব বি। জা দাল সের জিদে কলকলা, রব বি জিদে। নুনিয়া সের নি, রব বি জিদিনি। আইন লাম সের ইল, মিম দুই সবর মান, ইলমান। রব বি জিদিনি ইলমান। এরপরে শব্দ তা সবর তা, জা কাফ সবর জাক, তা জাক। কাফ খারা সবর কা, তা জাক কা। আইন লাম সের ইল, লাম ইয়া সের লি। প্রথমে আইন লামকে ধরবে, লাম আবার ইয়াকে ধরবে, প্রথম ইয়া আবার দ্বিতীয় ইয়াকে ধরবে। আইন লাম সের ইল, লাম ইয়া সের লি, ইল্লি। এরপর প্রথম ইয়া দ্বিতীয় ইয়াকে আবার ধরতেছে, ইয়া ইয়া সের ই। যার পর ইয়া সাকিন একালিপ টেনে পড়তে হবে, ইল্লি। নুন সাবর না, ইল্লিনা। শব্দটা আমি আরেকবার বলি, আইন লাম সের ইল, লাম ইয়া সের লি, ইল্লি। ইয়া ইয়া সের ই, নুন সাবর না, ইল্লিনা। র বা সাবর রব, বা সের বি, রব্বি। কাফ র সাবর কার, রব্বি কার। র জিম পেশ রুজ, আইন খারা সাবর আ, রব্বিকার রুজআ। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে তাসদিদের অধ্যায়টা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা জানলাম যে তাসদিদের পরিচয়, তিন দাঁতওয়ালা চিকন চিহ্নকে তাসদিদ বলা হয়। এরপর আমরা জানলাম যে তাসদিদযুক্ত হরফ কীভাবে পড়তে হয়। তাসদিদযুক্ত হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। এরপর এখানে একটা নিয়ম ছিল, একটা সংজ্ঞা ছিল যে হরকতের পরে নুন বা নুন বা মিম হরফের তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করলাম, অনেকগুলো শব্দ আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনারা সবগুলো শব্দের উচ্চারণ এবং সবগুলো শব্দগুলো আমরা কিভাবে বানান করব এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম। আপনারা বাসায় ইনশাল্লাহ এগুলো পড়বেন, এবং যারাই যেখানেই যেই শব্দটা নিয়ে আপনি না পারবেন সাথে সাথে ভিডিওটা অন করে দেখবেন।
দেখলে আপনি ইনশাল্লাহ পারবেন। আর যদি পুরো ভিডিওটাই দেখেন, কয়েকবার করে দেখতে পারেন এবং কয়েকবার করে আপনি এই পৃষ্ঠাটা পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই তাসদীদের অধ্যায়ের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এখানে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অনেকটাই আপনার শক্ত শব্দ এবং একটু কঠিন, এই জন্যই এই শব্দগুলো এখানে আনা হয়েছে। অন্যথায় এরকম কঠিন শব্দগুলো এখানে আনা হতো না। এই শব্দগুলো যদি আপনি মোটামুটি আয়ত্ত করে নিতে পারেন, চাই সেটা বাসায় পড়ে অথবা ভিডিওটা দেখে অথবা আমাদের ক্লাসের মধ্যে পড়া শুনিয়ে যদি আপনি এই শব্দগুলো ভালো করে শিখে নিতে পারেন, তাহলে আমপারা পড়েন, কোরআন শরীফ পড়েন, আর কোনো সমস্যা হবে না। সব জায়গায় আপনি সব শব্দগুলো পারবেন ইনশাল্লাহ। যে কারো কোনো বিষয় জানার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আর আগামীকাল ইনশাল্লাহ যারা পুরুষ আছেন আপনাদের ক্লাস হবে। আমি গতকাল ক্লাস করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আগামীকাল আমরা গতকালের ক্লাসের পড়াটা শুনবো। আজকে যে পড়াটা আমি দিলাম এই পড়াটাও ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে শুনবো। দুটোটা ক্লাসের পরেই একসাথে আগামীকাল শুনবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।